আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্ততা। তাহলে সন্ততা আর অবকলনযোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিকে তোমাদের এখান থেকে কেবলমাত্র 2 নম্বরের অঙ্ক আসে, 2 নম্বর আসে এইচএসে। এখান থেকে তোমাদের সন্ততা মানে কোনো একটা অপেক্ষকের ক্ষেত্রে কি করে কন্টিনিউটি বের করতে হয় বা সন্ততা বের করতে হয় সেগুলো শেখানো হবে। আর অবকলনযোগ্যতা কিভাবে হয় সেটা জানতে পারবে। তোমরা আগে অবকলন করে এসছো, অবকলন যোগ্যতাটা আগে সেটা অবকলনযোগ্য আদৌ হবে কি না সে বিষয়ে বিশেষ কোনো আলোচনা করা হয়নি, এখানে সেটার ব্যাপারে আলোচনা করা হবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সন্ততাতে লেখা আছে। সন্ততার ক্ষেত্রে জানার আগে তাহলে তোমাদেরকে প্রথমে ফাংশনের ব্যাপারটা জানতে হবে। ফাংশন কী জিনিস? ফাংশন তোমরা জানো যে ম্যাপিং হয় একটা বাস্তব সংখ্যার থেকে আর একটা ফাংশনে, মানে বাস্তব সংখ্যা সঙ্গে রিলেটিভ থাকে। একটা ডোমেন সেটটা একটা পয়েন্টের থেকে কোডোমেন সেটে একটা পয়েন্টের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, তাকেই বলা হচ্ছে ম্যাপিং বলা হতো। এবার এই ম্যাপিংয়ের ক্ষেত্রেই সন্ততা ও চলে আসে, অপেক্ষকের ক্ষেত্রেই সন্ততা বের করানো হয়। তাহলে আমরা যদি দেখি এরকম একটা বক্ররেখা, এই বক্ররেখার এই বিন্দুতে, ধরো এই বিন্দুতে কোনো একটা পয়েন্টে যদি আমি দেখি যে ওটা একটা পয়েন্টে চেক করব x = c পয়েন্টে ওই ফাংশানটা ছেঁড়া নেই বা কাটা নেই, এরকম ধরনের বিচার করার বিষয়টা হচ্ছে এখানে সন্ততা। মানে সোজা বাংলায় যদি বলি তাহলে সেটা বোঝাবে গিয়ে সন্ততা মানে হচ্ছে কোনো একটা অপেক্ষক কাটা আছে কি না বুঝবো কী করে। এটা ধরো এই ফাংশানটা, তাহলে দেখতেই পাচ্ছ যে এই পয়েন্টে তার ফাংশানের মধ্যে কোনো লিঙ্ক নেই, কাটা আছে, তাহলে একে অসন্তত বলবো। আবার সন্তত কাকে বলবো? ধরো একটা ইন্টারভ্যালের মধ্যে এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে যদি এরকম হয় যে এর মধ্যে ফাংশানটা পুরোপুরি কোথাও কোনো জায়গায় কাটা নেই, তাহলে তখন তাকে বলবো কি? সন্তত। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা যে সন্তত ব্যাপারটা হচ্ছে যে ফাংশানটার মধ্যে একটা কন্টিনিউয়াস ব্যাপার থাকবে। কন্টিনিউয়াস তোমরা যেরকম পড়েছো টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস চলছে, মানে যে টেন্সের ক্ষেত্রে মানে জিনিসটা চলতে আছে এরকম বোঝানোর জন্য যে টেন্সটা ব্যবহার করা হতো, তো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও ঠিক সেরকম যে সন্ততা মানে হচ্ছে বক্ররেখাটা চলতেই থাকবে, তার কোথাও ব্রেক থাকবে না বা কাটা থাকবে না। এখানে যেরকম এই ফাংশনটার ক্ষেত্রে দেখলে যে এখানে কাটা আছে, তাই এটা অসন্তত বলে ধরে নেওয়া হবে। আর অসন্তত হলে ওই বিন্দুতে কখনোই ডিওয়াই ডিএক্স বের করা যাবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোনো একটা পয়েন্টে যদি অপেক্ষকটা কাটা থাকে তাহলে ওই পয়েন্টের ক্ষেত্রে, ওই সি পয়েন্টের ক্ষেত্রে সেটা ডিওয়াই ডিএক্সের মান বের করানো যাবে না। তাহলে এবার আমরা কয়েকটা ছবি দেখে এটাকে বোঝার চেষ্টা করব যে কিভাবে এটা হচ্ছে। সন্ততার ক্ষেত্রে তোমাদের আগে এই জন্য লিমিট পড়ানো হয়েছিল। এখানে লিমিটের যে সূত্র ছিল ওই সূত্রটা অনেকটা কাজে লাগবে। লিমিটের ক্ষেত্রে সূত্র ছিল কি? লিমিট x টেন্স টু 0 প্লাস 0 না বলে এ লিখি, a প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্স টু a মাইনাস fx এইটুকু লিখে দিলেই তা সীমা হয়ে যেত। কিন্তু সন্ততার ক্ষেত্রে এরকম ব্যাপার হবে না। সন্ততার ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা হবে। সন্ততার ক্ষেত্রে তিনটে মান সমান হতে হবে। এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সরলরেখা, একটা ব্রিজ আছে। এখানে দেখতে পাচ্ছ যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা, এখানে ব্রিজের উপর এটা পিলার দিয়ে ব্রিজটা দাঁড় করানো আছে। যদি এটা সন্তত হয় তাহলে এদিক থেকে এলে ফাংশানে যে মানটা হবে, এদিক থেকে এলেও ডান দিক থেকে এলেও এটা হচ্ছে কি রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড, আর এটা হচ্ছে পিলার।
তাহলে লেফট সাইড থেকে আর রাইট সাইড থেকে যদি সমান উচ্চতা বিশিষ্ট না হয় তাহলে তোমরা দেখতে পাবে যে লেফট সাইড থেকে আসা যে লিমিটটা আর রাইট সাইড থেকে আসা লিমিটটা কখনোই সমান হবে না। তাহলে সন্তত ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে লেফট সাইড আর রাইট সাইড যেদিক থেকে আসি না কেন তার মানগুলো তিনটে যদি সমান হয়ে যায় তখন তাকে সন্তত বলবো। তাহলে এই পিলারটা হলো এফসি, আর বাম দিকেরটা কী হবে, লিমিট এক্সটেন্স টু সি মাইনাস, আর এটা হবে লিমিটটা না লিখে এক্সটেন্স টু সি প্লাস। টেন্স টু কথাটার মানে হচ্ছে যে সির কাছাকাছি পৌঁছাচ্ছে তখন ফাংশনের ভ্যালুটা কী আসছে। তাহলে এইভাবে তোমরা দেখলে যে এখানে তিনটে জিনিসের ব্যাপার বুঝলে, যে একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, ডান দিকেরটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর নিচের পিলারটা হচ্ছে এফসি। এই তিনটেকে যদি মান সমান চলে আসে তখন তাকে আমরা বলবো কি, যে সন্তত আছে, ফাংশনটা সন্তত। কেবলমাত্র দুটো যদি হয় তখন তাকে সীমা বলবো। আর যদি তিনটে সমান হয়, যদি সমান হয়ে যায়, এই তিনটে যদি সমান হয়ে যায় তখন তাকে বলবো সন্তত বলে উল্লেখ করব। তাহলে এখান থেকে তোমরা সন্ততর যে সূত্র, সন্ততা হওয়ার যে সূত্রটা, ওই ব্যাপারটা জানলে। এবার নিচে দিকে দেখো, এইদিকে আমি এই যে ছবিটায় দেখিয়েছি যে যদি অসন্তত হয় তাহলে এদিক থেকে যে লোকটা আসছে, অসন্তত ব্যাপারটা যদি চলে আসে, এই দিক থেকে যে লোকটা আসছে, বাম দিক থেকে যে লোকটা আসছে, লেফট হ্যান্ড সাইড থেকে যে আসছে, আর রাইট হ্যান্ড সাইড থেকে যে ব্যক্তি আসছে, আর পিলারটা ধরো নিচের দিকে, এফসি তো এটা তো এফসি, এটা হচ্ছে কি, আবার প্রথম থেকে দেখাচ্ছি, এদিক থেকে যে আসছে সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু সি মাইনাস হবে এফএক্স, লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফএক্স হলো। এদিক থেকে যে আসছে সে কে, লিমিট ডান হাতের লিমিট, তাই না, এক্সটেন্স টু সি প্লাস এফএক্স, আর এই যে পিলারটা সেটা হচ্ছে এফসি। তাহলে এই তিনটে যদি মান সমান চলে আসে, এই তিনটে রেজাল্ট সমান এলে তখন তাকে সন্তত বলছি। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সীমা সমান আসছে না, মানে এই মানটা সমান আর আসছে না। এখান থেকে যে লোকটা আসছে আর এখান থেকে যে লোকটা আসছে সে মিট করতে পারবে না, তার মানে অবশ্যই অসন্তত আছে, না হলে এই ব্যাপারটা আসতো না। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এখানে যে ছবিটা দিয়েছি সেই ছবি থেকে দেখো এখানে অসন্তত বিন্দু, তাহলে এখানে যে তৈরি হয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে অসন্তত বিন্দু হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, অসন্তত কী আছে। এবার সন্তত হওয়ার একটা সূত্র আমি লিখেছি, দেখো, এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফএক্স অপেক্ষকটা সন্তত তখনই হবে যখন এর লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফসি সমান হবে। আর সীমা হতে গেলে কি হবে, সীমা হতে গেলে এই পয়েন্টটা শুধু বাদ চলে যাবে, এই পয়েন্টটা যদি বাদ চলে যায় তখন তাকে বলবো সীমা। এই পয়েন্টটা যদি বাদ চলে যায়, ডান দিকের পয়েন্টটা যদি বাদ চলে যায় সেটাকে বলবো সীমা। আর যদি তিনটে একসঙ্গে থাকে তখন তাকে বলবো সন্তত। বুঝতে পেরেছো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই সূত্রটা দেখবে। কিছু ফাংশান আছে যাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট থাকে না। কিছু ফাংশান দেখতে পাবে যেরকম কোনো ফাংশানের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট থাকে, আবার কিছু ফাংশান আছে যাদের লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড কিছুই থাকে না। তখন তাদের ক্ষেত্রে কি সূত্র ব্যবহার করা হবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই। এখানে আরও একটা বক্ররেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সন্ততা ব্যাপারটা। দেখো এখানে দেখো, এই যে একটা বক্ররেখাটা দেখতে পাচ্ছ, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার ক্ষেত্রে যে সন্ততা বুঝবো কি করে, যে লেফট হ্যান্ড এই দিক দিয়ে এসছে, লেফট হ্যান্ড এদিক দিয়ে আসছে রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে এফসি, এই তিনটে মান সমান চলে এলে তখন তাকে সন্ততা বলা হচ্ছে। এটা যেরকম একটা সন্তত অপেক্ষক, মানে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সন্তত অপেক্ষক একটা। এবার
যে সূত্রটার ব্যাপারে আমি বললাম কিছুক্ষণ আগে বলছিলাম যে যার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থাকে না তাদের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব, এই সূত্র। তাহলে যাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থাকে তাদের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার হবে, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর যাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কোনো কিছুই থাকে না তাদের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হবে, রাইট। এটা যে দেখতে পাচ্ছ 2 এর দাগে সূত্র দাগ মেরে রেখেছি, এটা হচ্ছে এই সূত্র থাকবে। এবার একটা অঙ্কের মাধ্যমে আমি এই থিওরিটা বোঝানোর চেষ্টা করব তোমাদের যে কিভাবে হবে। এফএক্স একটা ফাংশন তোমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে এফএক্স ইকুয়ালস টু, এটা তোমাদের 4 নম্বরের ফার্স্ট অঙ্কটা, তোমরা একটু দেখবে। এবার ইকুয়ালিটি সাইন কোথায় আছে দেখবে, এখানে দুটো ফাংশানই দিয়েছে। এটা হচ্ছে মাইনাস টু মাইনাস, মানে এটা লেফট হ্যান্ড 2 এর থেকে ছোট, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, বুঝলে তো। যখন ফাংশন চয়েস করব তখন এটা একটু মাথায় রাখবে যে মাইনাসটা কোনটা প্লাসটা কোনটা হচ্ছে, মাইনাস প্লাস কোনটা হচ্ছে। এবার ফাংশনটা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ফাংশন দেওয়া আছে, এ পজিটিভের নেগেটিভের জন্য এই ফাংশন, পজিটিভের জন্য এই ফাংশন। বুঝবো কী করে পজিটিভ নেগেটিভ হচ্ছে, যে লিমিট পয়েন্টে দুটো ফাংশন ভেঙেছে, দেখো এই দুটো ফাংশন কোন পয়েন্টে টার্ন ব্যাক করেছে, 2 নম্বর 2 বিন্দুতে টার্ন করেছে, 2 বিন্দুতেই দুটো ফাংশন আলাদা আলাদা হয়েছে, তাই না। 2 বিন্দুতে ফাংশন দুটো যেহেতু আলাদা হয়েছে তাহলে 2 পয়েন্টটা হবে এদের লিমিট পয়েন্ট, তাহলে 2 পয়েন্টে এদের লিমিট বিচার করা হবে। তাহলে যখনই আমি দেখব যে রাইট হ্যান্ড লিমিট ধরবো তখন রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কাকে নেব, এটাকে নেব রাইট হ্যান্ড লিমিট, কারণ এটা প্লাস, আগেই বললাম। তাহলে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস যখন ফাংশনটা ব্যবহার করছি তখন কোন ফাংশন ইউজ করব, এই ফাংশনটা, বুঝেছো তো। কারণ এটা হচ্ছে বুঝলাম কি করে, এর বোঝার টেকনিক হচ্ছে এই যে 2 এর থেকে বেশি, এটা দেখেই বিচার হবে যে 2 প্লাস 2 মাইনাস কোনটা কোনটা নেব, হয়েছে। তাহলে এটা দেখতে পাচ্ছ যে এই 2 থেকে এক্স গ্রেটার দেন 2 থেকেই আমরা বুঝলাম যে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এখান থেকে নিতে হবে। এবার আর কিছুই না, 2 প্লাসটা জাস্ট একটা নোটেশন, যেরকম তোমাদের ব্লাড গ্রুপে থাকতো না এ প্লাস বি প্লাস, যেরকম ব্লাড গ্রুপ থাকে নোটেশন, এগুলো যেরকম একটা নোটেশন, ঠিক সেরকম এটাও একটা নোটেশন। মানে 2 প্লাস মানে এই না যে এটা একটা আলাদা কিছু সংখ্যা বা আলাদা কিছু জিনিস হয়ে গেল, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এই লিমিটের এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে 2 এর মানটা আমি যদি বসিয়ে দিই, 2 এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 2 দুনে 4, একে 5 আসছে, 5 আসছে। তাহলে আর 2 মাইনাসের জন্য কি করছি, 2 মাইনাসের জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব, 2 মাইনাসের জন্য কোন ফাংশনটা ব্যবহার করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ 2 মাইনাসের জন্য, এটা যেহেতু নেগেটিভ তাহলে এই ফাংশনটা 2 মাইনাস মানে কি 2 থেকে ছোট, 2 থেকে ছোট মানে কি কোনটা হবে 1.99, এরকম ধরনের মান এক্স এর মানের জন্য। তখন আমরা নিয়ে নিচ্ছি কোনটা, এক্স কিউব মাইনাস 3, এক্স কিউব মাইনাস 3 এটা নিয়ে নিচ্ছি। তাহলে এই ফাংশানে আমি এক্স কিউব মাইনাস 3তে 2 বসিয়ে দিচ্ছি। 2 বসিয়ে দেওয়ার পর কত আসছে, এখানে দেখো এখানেও আসছে কি 5 আসছে, এখানেও 5 চলে আসছে। তাহলে আমাদের দুটো ব্যাপার হয়ে গেল, একটা হচ্ছে পজিটিভের সাইডের জন্য একটা বের করলাম, নেগেটিভ সাইডের জন্য আরেকটা বের করলাম। এবার আরেকটা ব্যাপার যেটা থেকে গেছে সেটা F2 যে দেখি বের করে দেখি রেজাল্ট এখানে সমানই সমান আসছে। তাহলে 2 ইকুয়াল টুর জন্য কাকে নেব, এবার ইকুয়ালটির জন্য ফাংশানে চলে যেতে হবে তোমাদেরকে। ফাংশানে গিয়ে দেখব যে ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 কোথায় আছে, এক্স ইকুয়ালস টু 2 কেবলমাত্র এখানে এক্স লেস দেন ইকুয়ালস টু 2তেই আছে, এখানে নেই। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে 2 বসানো যাবে না, বসালেও সেটা ভুল হিসেবে ধরা হবে, বুঝেছো তো। তাহলে এখানে যেহেতু লেস দেন ইকুয়াল সাইনটা দেখতে পাচ্ছ, সেই হেতু এখানেই কেবলমাত্র তোমাকে 2 বসাতে পারবে, এখানে পারবে না, এই ফাংশনে বসাতে পারবে না। তাহলে এখানে যদি এরকম থাকে তাহলে তোমাদের F2 রেজাল্টটা বের করলে F2 সমান তাহলে কত হলো 5। তাহলে লেফট হ্যান্ড লিমিট এখানে দেখতেই পাচ্ছ যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আর F2 দুটোই মানে সন্তত হওয়ার যে শর্ত সেটাকে ফুলফিল করছে, সন্তত হওয়ার শর্ত ফুলফিল করছে মানে এটাই এই ফাংশনটা সন্তত হয়ে যাবে, এই ফাংশনটা তখন। তাহলে আমরা লিখব কি এফএক্স অফ এককটি এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হচ্ছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ফাংশনের ব্যাপারে জেনে নেব।
প্রথমে দেখি মড ফাংশন। মডুলাস ফাংশনটা কি? মডুলাস ফাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, মড অফ এক্স ইকুয়ালস টু এক্স, যখন এক্সের মান পজিটিভ, আর নেগেটিভ হওয়া নেগেটিভ হচ্ছে কখন? যখন মাইনাস অফ এক্স থাকছে তখন নেগেটিভ হচ্ছে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছ কোনো নেগেটিভ টার্মটাকে পজিটিভ করতে গেলে কি করতে হয়? নেগেটিভ টার্মকে পজিটিভ করার জন্য সবসময় তার সামনে একটা মাইনাস, অতিরিক্ত মাইনাস লাগিয়ে দাও, দিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স লেস দেন 0 দেওয়া আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ টার্ম। নেগেটিভ টার্ম হওয়ার জন্য এখানে মাইনাসটা লাগানো হয়েছে, যে এখানে যেরকম করেছি পজিটিভ করার জন্য মাইনাস অফ এক্স। ওভারঅল যেটা আমি বলবো যে মড ফাংশন হচ্ছে সেটাকে ধনাত্মক মান দেয়, সবসময়ের জন্য ধনাত্মক মান দেয়। এবার আমরা যদি নিচের দিকে আসি, যদি আমাদের এরকম দেওয়া থাকে মড অফ এক্স প্লাস 1, তাহলে যদি শুধু দেওয়া থাকে মড অফ এক্স প্লাস 1, তাহলে ওই রকম ফাংশানকে কী করে ভাঙবো? এটাকে ভাঙার উপায় হচ্ছে, এখানে সেই একই সূত্র আমরা প্রয়োগ করব, এখানে যেরকম ছিল এখানেও সেই একই সূত্র আমরা প্রয়োগ করব। এখানে এক্স গ্রেটার দেন 0 ছিল, তারপর এক্স ইকুয়ালস টু 0 জন্য এটা ছিল, এক্স লেস দেন 0 জন্য যেরকম ছিল সেরকম ঠিক এখানেও নিচের অংশটাকেও ভাঙব। পজিটিভ হবে যখন পজিটিভ ফাংশন, যদি এক্স এই অংশটাই পজিটিভ যদি থাকে তাহলে এটাকে পজিটিভ বলে আমরা ধরব, নেগেটিভ যদি থাকে তার সামনে মাইনাস বসাবো। এই ছিল তার মড ফাংশনের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখতে পাচ্ছি এবার এক্সের মান যেটা ছিল সেটাকে গ্রেটার দেন -1 লিখলাম, এক্স ইকুয়ালস টু -1, এক্স লেস দেন -1। একে বলা হবে মডুলাস ফাংশন বা মড ফাংশন, তোমরা সংক্ষেপে যেটা বলতে চাও। এর পরবর্তী চলে আসছি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এখানে যেটা বলছে যে এখানে সবথেকে বড় যেটা সেটাকে নেওয়া হচ্ছে। এটার একটা বিশাল কনসেপ্ট আছে যেটা হায়ার ম্যাথামেটিক্সে আছে, কিন্তু তোমাদের এখানে জাস্ট সংজ্ঞাটা ভালো করে মনে রাখলে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে মড অফ 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1, তার জন্য লোয়েস্ট ভ্যালু কাকে নিচ্ছে? 0কে নিচ্ছে। তাহলে এটা 0টাকেই নেবে, কোনো একটা ইন্টারভালের মান 0 নেবে। যদি রেঞ্জটা -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 0 হয় তাহলে নেবে কাকে? -1কে নেবে রেজাল্ট। এই লোয়েস্ট -1-এর জায়গায় -1কে নেবে। এরপর আসছি, যদি 1 থেকে 2-এর মধ্যে থাকে তাহলে কি হতো? 1 নিত। এরা তোমরা খানিকটা আসন্ন মানের মতো মনে করো। তোমরা আসন্ন মান শিখেছিলে ক্লাস 6-এ, আসন্ন মান শিখেছিলে। মনে করো 0.1415 যদি থাকতো, এর আসন্ন মান কী হতো? আসন্ন মানটা হতো 0.15, তাই তো? 0.15 হতো 2 দশমিক স্থান পর্যন্ত যদি, কারণ এটা ছিল 5-এর থেকে ছোট, যে কারণে আসন্ন মান হতো 0.15। কিন্তু এর তুলনায় যদি থাকতো কি 1.56 থাকতো, তখন আসন্ন মান কত হতো? 0.16। এটাও খানিকটা ওই রকমভাবেই হবে, ফাংশনটা সেরকমই, কিন্তু এটা একটু আলাদাভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে। আসন্ন মান বলে ভেবে নেবে না, এর কনসেপ্টটা একটু আলাদা। আমি এটা স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, তারপর বলছি। এরপর দেখতে পাচ্ছ যে ফাংশনগুলো আমাদের কাছে চলে এসছে। 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 2, সেটা তার ভ্যালু কত আসছে? তাহলে 1 আসছে। 2 থেকে 3-এর মধ্যে যদি থাকে তাহলে কত দেখতে পাচ্ছ তোমরা? 2 থেকে 3-এর মধ্যে যদি থাকে তাহলে রেজাল্ট আসবে 2। 3 থেকে যদি 4-এর মধ্যে আসে তাহলে রেজাল্ট আসবে 3। এই ছিল তার বক্স ফাংশনের বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন। তাহলে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো। তোমাদের এটা চিত্রণেও লাগবে, আবার এর ক্ষেত্রেও লেগে যেতে পারে। তোমাদের এমনি এই যে চ্যাপ্টারটা করাবো এখানেও অঙ্ক আছে, এর পারপাসে অঙ্ক আছে। এবার আমি বক্স ফাংশনের পর কয়েকটা উদাহরণ দিয়েছি, তোমরা দেখো যে যদি রেঞ্জ আমি ওইখানেই দিয়ে দিলে বরং ভালো হতো।
এখানেই উদাহরণটা দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু সামনে সূত্রটা লেখা থাকবে সুবিধা হবে তোমাদের। যদি 1.23 দেওয়া থাকে, 1.23 বক্স ফাংশন কী হবে? 1.23 বক্স ফাংশন রেজাল্ট হবে 1। বুঝতে পেরেছো তো কেন হলো? তোমরা অ্যাকচুয়ালি দেখো যে 1 থেকে যদি 2-এর মধ্যে থাকে কোনো একটা মানে এক্সের মান যদি 1 থেকে 2-এর মধ্যে থাকে, তাহলে ওর বক্স ফাংশনের ভ্যালু হবে 1.23 এর মান হচ্ছে 1 আসছে, তাই তো? তাহলে এখানে তো রেজাল্ট 1 আসবে। তাহলে আমরা সেইভাবে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 1.45 থাকে, তার ক্ষেত্রেও বক্স ফাংশনের মান 1। এবার যদি দেওয়া থাকে 1.92, এর ক্ষেত্রেও বক্স ফাংশনের মান 1। আসন্ন মান আমি বললাম না, এটা আসন্ন মান থেকে অনেকটা আলাদা। এটা শুধুমাত্র ওই রেঞ্জের মধ্যে যে মানটা থাকবে তার লোয়েস্ট ভ্যালুটাকে নিচ্ছে। তবু বলা হচ্ছে গ্রেটেস্ট, তার কারণ আছে, যেটা বলা আছে ঠিকও আছে, কিন্তু সেটা একটা ইনার মিনিং আছে, যেগুলো তোমাদের জেনে লাভ নেই, উচ্চ মাধ্যমিকের জন্য জেনে লাভ নেই। তাহলে এখানে বুঝতে পারলে যে আমরা যদি আরও কিছু রেজাল্ট নিয়ে তোমাদেরকে বোঝাই, যে যদি দেওয়া থাকে 0 থেকে, এর ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি না হয়, যদি তোমাদের দেওয়া থাকে -1.5 বক্স ফাংশনের ভ্যালু, তাহলে কত আসবে? -1.5টা কোন রেঞ্জের মধ্যে থাকছে সেটা আগে তোমাদের জেনে নিতে হবে। এই যে -2 <= x -1 এর মধ্যে থাকছে, যে কারণে এর রেজাল্টটা তোমাদের আশা করি আসার কথা -2। যারা -2 ভেবেছো তারাই ঠিক ভেবেছো, -1 অ্যান্সার হবে না। তাহলে এখানে রেঞ্জ 10 কোন রেঞ্জের মধ্যে মানটা আছে ওটা মেন বিষয়। এখানে যে রেঞ্জের মধ্যে মানটা আসবে ওই রেঞ্জের মানটাকেই নেবে। তার মানে দেখতে আমাদের এখানে রেঞ্জ কোন রেঞ্জের মধ্যে মানটা পড়ছে সেটা দেখে নিতে হবে, দিলে আমরা সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। ধরো -3.1 এটা পড়ছে কোন রেঞ্জের মধ্যে? -3 থেকে -4 x <3 এর মধ্যে পড়ছে, <3 এর মধ্যে পড়ছে, যে কারণে এর বক্স ফাংশনের মান আসবে -4। এটা আসবে -4 আসবে। তাহলে তোমাদের ক্লাস 11এও এই বক্স ফাংশনের ব্যাপারটা ছিল, তোমাদের এগুলো লাগবে, কাজে লাগবে, কারণ এন্ট্রান্স ম্যাথের যদি পরীক্ষাগুলো দাও, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও, তাতে এগুলো আসবে। এবার আমি কয়েকটা অঙ্কে চলে আসছি। এখানে দেখো দেওয়া আছে মড ফাংশানই দেওয়া আছে, এখানে একটু লেখাটা গন্ডগোল আছে। মড ফাংশান দেওয়া আছে, মড ফাংশানে ভাঙার পদ্ধতিটা দেখো এখানে দেখিয়েছি। মড অফ এক্স যদি পজিটিভ হয় তাহলে গ্রেটার দেন এক্সের ভ্যালুটা নিয়ে নেবে, পজিটিভ হলে তো কোনো ব্যাপারই নেই, পজিটিভ মানটা নেবে, =0 হলে 0টা নেবে, আর এক্সের থেকে যদি ছোট হয় তাহলে -xকে নিয়ে নেবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ফাংশানকে সেইভাবে ভাঙা হয়েছে, ফাংশানকে সেইভাবে ভাঙা হয়ে গেছে। এখানে পজিটিভ হলে এক্স বসানো হয়েছে, পজিটিভ হওয়ার জন্য এখানে পজিটিভ যেহেতু ছিল, সুতরাং এখানে এক্সের মানটাকে বসানো হয়েছে। শুধু এক্সের গ্রেটার দেন 0-র জন্য শুধু এক্স, যে কারণে এখানে শুধু এক্স বসানো হয়েছে, মাইনাস তো অলরেডি ছিল। এবার এখানে 2x - x, যে কারণে 2x - x, তাহলে এসছে রেজাল্ট এসছে এক্স। দেখো পরবর্তী লাইনে দেখতে পাচ্ছ এখানে এক্স এসছে। এরপর 0 x = 0-র জন্য পুরো রেজাল্টটা 0, আর এখানে 2x + x, তাহলে হবে এখানে 3x আসবে, এই রেজাল্টটা তাহলে 3x আসবে। তাহলে আমরা লিমিট এবার বের করব, লিমিট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটটা তাহলে কী হবে রাইট হ্যান্ড লিমিটে? তাহলে এখানে দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে। পজিটিভ, এটা ছিল পজিটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ সাইড। পজিটিভ সাইড x > 0 যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইড।
তাহলে এক্স গ্রেটার দেন জিরো বসিয়ে দিলে এখানে জিরো এলো, এখানে জিরো মাইনাস যদি হয় তাহলে এখানে 3x হবে রেজাল্ট, 3xের জায়গায় জিরো বসাবে। এখানে যদিও জিরো প্লাস জিরো মাইনাস যদিও লেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যদি দেখতে যাই এখানে রেজাল্টে কিন্তু শূন্যই বসাতে হবে শুধু। এগুলো জাস্ট নোটেশন, মানে নোটেশনটা বোঝানোর মানে কি যে আমি জিরো থেকে বেশি মানটা নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে জিরোই বসানো হবে, এখানেও সেই জিরোই বসানো হবে। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে লিমিটের ভ্যালু আমরা পেয়ে তাহলে এফ জিরোর মানটা কত পেলাম? জিরো। এখানে তো অলরেডি জিরোর মানটা আমরা যদি দেখি, জিরোর মানটা এখানে ফাংশনাল ভ্যালুটা কত দেওয়া আছে? জিরো দেওয়া আছে, সুতরাং সেই অর্থে এখানে জিরোই আমরা লিখব, এখানে কোনো প্রশ্নই আসছে না। তাহলে এফ জিরো জিরো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউটি হওয়ার যে তিনটে পিলার, কন্টিনিউটি পাওয়ার যে তিনখানা পিলার আমরা পেয়েছি সেই তিনটা সমান হয়ে যাচ্ছে, তাই এটা সন্তত বলে আমাদেরকে ধরে নিতে হবে। কারণ যেহেতু সূত্র মাফিক মতো এটা তার ওই লিমিটিং পয়েন্টটাকে চেক করার পর আমরা পেলাম, সুতরাং এটা সন্তত হবে। এখানে তোমাদের জিনিস আমি প্রথমেই বলেছিলাম যে এখানে সন্তত আর অবকলনযোগ্যতা সবসময় একটা পয়েন্টেই চেক করা হয়, দুটো তিনটে পয়েন্টে চেক করা হয় না। হ্যাঁ, যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই করতে হবে, কিন্তু কন্টিনিউটি ডেরিভেটিভ সবসময় একটা পয়েন্টের উপরই হিসাব করা হয়। এবার পরবর্তী অঙ্কে দেখো, পরবর্তী আমরা অঙ্কে যদি চলে আসি তাহলে মড এক্স বাই, এখানে ফাংশানগুলো দেখলে তোমাদের হয়তো ভয় লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো যদি আসে তোমরা পরীক্ষায় এই অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করবে, শুধু জেনে রাখতে হবে। তাহলে মড এক্সের মান কি হচ্ছে, যদি পজিটিভ হয় তাহলে এই জায়গাটা পজিটিভ আসবে, আর নেগেটিভ এলে তাহলে এই জায়গাটা শুধু নেগেটিভ হবে। কারণ যেহেতু তোমরা দেখেছ ফাংশনাল ভ্যালু যে ছিল এখানে, যে ছিল ফাংশনাল ভ্যালু, এখানের ক্ষেত্রে কী হচ্ছে মড এক্স বাই এক্স, মড এক্স বাই এক্স যে ছিল এখানে কি হচ্ছে যে মড এক্সের মানটা এখানে পজিটিভ, যখন এটা একটু ফাংশনটা ভেঙে দিলে ভালো হয়। তোমরা আগে দেখেছো অবশ্যই ফাংশনটা, যে পজিটিভ হবে যখন এক্স গ্রেটার দেন জিরো হবে, এক্স গ্রেটার দেন এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, আর এক্স লেস দেন জিরো হলে তখন হবে কি মাইনাস অফ এক্স, এরকম ব্যাপার ছিল। আর ইকুয়ালস টুর জন্য আমি যে কোনো একটা জায়গায় ইকুয়ালিটি লাগিয়ে দিই, তাই পজিটিভের জন্য এক্স বসছে আর নেগেটিভের জন্য, কিন্তু নিচের জন্য এক্সের জন্য কিছু বসবে না, নিচেরটার জন্য কিছু বসবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে এক্স এক্স কেটে গেলে ওয়ান আসছে, আর এক্স কেটে গেলে এখানে মাইনাস ওয়ান আসছে, এখানে ওয়ান আর এখানে মাইনাস ওয়ান, এটা চলে আসছে। তারপর এখানে ডান পক্ষের আর বাম পক্ষের সীমাগুলো পেলাম। এরপরে আমরা দেখব যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস মানে হচ্ছে এই জায়গাটা পজিটিভ মানটা চলে আসবে, এখানে পজিটিভ মানটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা পজিটিভ মানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সটেন্স টু জিরো প্লাসের জন্য ওয়ান বসে গেল, জিরো মাইনাসের জন্য মাইনাস ওয়ান বসে গেল, ওই যে আগের যে ফাংশনটা আমি তোমাদের দেখালাম। আর জিরোর জন্য তো অলরেডি জিরো আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন আসছে না। এবার তিনটে সমান চলে আসছে, অবশ্যই এটা 5 হতো, এটা 5 হতো দিয়ে, যে কারণের জন্য এটাকে তোমরা এখানে লিখে দিবে সন্তত, অপেক্ষকটি সন্তত। এবার 6 থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, আমি প্রায় এলোমেলো করে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা বই থেকে এটা দাগিয়ে নেবে। প্রায় অঙ্ক করে দিয়েছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। এবার বলেছে এফ এক্স সমান কে এক্স প্লাস 5 এক্স লেস দেন ইকুয়ালস টু 2, এখানে বলা হয়েছে এক্স লেস দেন ইকুয়ালস টু 2, তাহলে এখানে 2 পয়েন্টে দেখতে পাচ্ছ যে 2 পয়েন্টেই প্রবলেমটা আছে।
2 পয়েন্টেই ফাংশন চেঞ্জ হয়েছে। কোশ্চেনে তোমাদের বলা হয়েছে যে এটা সন্তত দেওয়া আছে, তোমাদেরকে কে এর মানটা কত হবে সেটা বের করতে বলছে। মানে এখানে শর্ত দেওয়া আছে, সুতরাং শর্ত যেহেতু দেওয়া আছে তোমাদেরকে এখানে কে এর মানটা বের করানোর প্রসেস জানতে হবে। এবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ডের লিমিটটা লিখে ফেলা হলো। এবার অবশ্যই তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এখানে পজিটিভ সাইডটা কোনটা হবে, এখানে পজিটিভ হবে এটা নেগেটিভ সাইড হবে, এটা পজিটিভ হবে, কারণ 2-এর থেকে বড়, তার মানে এটা পজিটিভ, তাহলে 2 পজিটিভ। তাহলে এখানে লিমিটটা আমরা লিখব কি x টেন্ডস টু 2 পজিটিভ, আর এটা হবে x টেন্ডস টু 2 নেগেটিভ। এটা ছিল। তাহলে এখানে লিমিটগুলো লেখার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, আর ফাংশন তোমরা ওলট পালট করবে না, দিলে নম্বর পাবে না। তাহলে শর্ত যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস, ওই ফাংশনগুলোকে ব্যবহার করব, দিয়ে সেখান থেকে কে এর মান বের করব। এটা গেল, দুটো তো সমান লিমিটের শর্ত। ওই আর একটা শর্ত বাদ রেখেছি, যে কোনো দুটো শর্ত ব্যবহার করলেই চলে আসবে মানটা। এবার 6-2 দাগ, তোমরা এটা নিজে থেকে করার চেষ্টা করবে, এই অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করবে, এর রেজাল্ট কী আসে দেখবে। এবার আমি আসছি 7 দাগের অঙ্কে। 7 দাগে বলা হয়েছে, দেখো সেই একই অঙ্ক, তোমরা এখানে গতানুগতিক অঙ্ক পাবে, সব একই। ওই যে দুটো তোমাদের সূত্র দেখিয়েছিলাম, এখানে দুটো সূত্র দিয়েই গোটা চ্যাপ্টারের অঙ্কগুলো চলতে থাকবে। অবকলনযোগ্যতাও একটা সূত্র আছে, ওটাও দেখিয়ে দিব যখন অঙ্কগুলো আসবে, আমি অবশ্যই বলে দিব। এখানেও দেখো সেই পজিটিভ সাইড একটা আছে, এটা তো নেগেটিভ সাইড, ওপরেরটা পজিটিভ সাইড, তাই না। 2 পয়েন্টের লিমিটিং টেস্ট করব আমরা। তাহলে এখানে শর্তানুযায়ী দেখতে পাচ্ছ যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, এবার লিমিট x টেন্ডস টু 2 মাইনাস অফ fx ইকুয়ালস টু f2। এবার এখানে তোমরা লেফট হ্যান্ড লিমিট পজিটিভটা কোনটা হচ্ছে, পজিটিভটা হবে 3x মাইনাস 1 যেটা আছে, ওটাই পজিটিভ আসবে, কারণ কি x গ্রেটার দেন 2 বলেছে, ওটাই পজিটিভ, আর x লেস দেন 2 যেখানে আছে সেটা নেগেটিভ সাইড। তাহলে আমরা লিখব কি 3x মাইনাস 1টা লিখে দিলাম পজিটিভের জায়গায়। তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পজিটিভটা জায়গায় এখানে 3x মাইনাস 1 লিখলাম, নেগেটিভটা জায়গায় 2x মাইনাস 1 লিখলাম। এবার এখান থেকেই আমাদের কে এর মানটা যারা চলে আসবে। প্রতি ক্ষেত্রে এখানে একটু লেখাটা ভুল হয়েছে, এখানে +4 হবে, এখানে মাইনাস মানে এই না যে এখানে মাইনাস বসে যাবে, এটা প্লাস হবে, +4। তাহলে কে এর মানটা, কারণ এখানে 2 মাইনাস মানে এই না যে এখানে -2 বসবে, এরকম কোনো মানে নেই। এখানে আমি জাস্ট বলেছিলাম এটা একটা নোটেশন। তাহলে এখানে হবে +4, তার মানে দুটোরই রেজাল্ট দেখো 5 আর 5 আসছে, বুঝেছো তো। এরপরে আমরা চলে যাচ্ছি কে ইকুয়ালস টু 5 আসবে। এরপর 8-এর একে থেকে দেখো 2 নম্বরের অঙ্ক এখনও চলছে। অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো কি করে খুঁজবে। একটা ফাংশন এরকম তোমাদের ফাংশন দেওয়া আছে, এই ফাংশনগুলো দেওয়া আছে, এর ক্ষেত্রে অসন্তত বিন্দু বের করানোর পদ্ধতি হচ্ছে, ফাংশনটা অসন্তত কখন হবে, ওপরে যাই থাকুক না কেন, আমার লব যাই থাকুক না কেন, হর যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা ইনভ্যালিড, মানে ওটার ক্ষেত্রে রেজাল্ট বের করানো মানে টাফ ব্যাপার, বের করানো সম্ভব নয়। ওই বিন্দুগুলোকে যদি আমরা এলিমিনেট করতে পারি, ওই বিন্দুগুলোকে যদি আমি খুঁজে পেয়ে যাই, তাহলে ফাংশনটা কিছুটা মান আমরা পেতে পারি। তাহলে এই ফাংশনটা যে দেখতে পাচ্ছ, এখানে ডিনোমিনেটর পার্ট বা হর অংশ যে অংশ আছে, হরের অংশটাকে আমরা ইকুয়ালস টু 0 করে দেখব, দিয়ে সেখান থেকে বীজগুলো বের করব, দিয়ে সেটাই হবে অসন্তত বিন্দু। তাহলে এখানে দেখতে পাচ্ছ x² - 2x - 3, এটা মিডল টার্ম করে ফেললে পাওয়া যাচ্ছে x = 3 - 1। তাহলে এইটাই ছিল তার অসন্তত বিন্দু। ঠিক সেরকম এই ফাংশনটার ক্ষেত্রেও দেখো, ওই লাস্ট নিচের অংশটা যেটা আছে, ওই নিচের পার্টটাকে আমরা করব কি
সমান 0 করব, দিয়ে এক্সের বীজগুলো 3খানা বীজ আসবে, ওই 3খানা বীজই এক্সের যে 3খানা বীজগুলো আসবে, 3টে বীজ আসবে, ওই 3টে বীজই এদের অসন্তত বিন্দু হয়ে যাবে। তোমরা তাহলে 2 নম্বরে এই অঙ্কগুলো করবে। এইখান থেকেও কোশ্চেন আসে, তোমাদের প্রশ্নবিচিত্রে পেয়ে যাবে তোমরা। fx ইকুয়ালস টু 1/sin x প্লাস cos x, এখানে যে দেখতে পাচ্ছ যে 1/sin x প্লাস cos x fx অপেক্ষা একটি অসন্তত হবে যদি, তাহলে হরের অংশটা দেখো, হরের অংশটা sin x প্লাস cos x কে আমরা করেছি, শূন্যর সঙ্গে সমান করেছি, সেখান থেকে tan x এর মান কত এলো, tan x এর মান এখানে দেখতে পাচ্ছ -1। এবার tan নেগেটিভ হয়, অবশ্যই এখানে tan নেগেটিভ হবে, এখানে তো tan নেগেটিভ হওয়ার চান্স নেই, এখানে tan নেগেটিভ হবে। আমরা এত দূর যাব না, আমার তো এত দূর বড়জোর এত দূর আসবো, কারণ কি, যেহেতু এটা এত দূর পর্যন্তই আসা আমাদের সম্ভব। তারপর 360 ডিগ্রি ওগুলোর ক্ষেত্রে আমরা যাব না। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রথম অক্ষ থেকে এত দূর এসছি, তাহলে এটা হচ্ছে π/4 পয়েন্টটা এখানে আছে। তাহলে আমাদের ক্ষেত্রে সেগুলো যখন এক্সের মানটা নিচ্ছি তখন হচ্ছে কি -π/4, এখানে তাহলে মানটা কত আসবে, -π/4। আমাদেরকে এখানে জেনারেল মানগুলো নিতে হবে, জেনারেল মানটা এখানে সর্বদা নিতে হবে। জেনারেল মানটা কত আসবে, জেনারেল মান হবে এখানে, তোমরা সূত্রটা একবার বলে দিই, জেনারেল মানের সূত্র কি হবে, tan থিটা ইকুয়ালস টু tan অফ আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, এটা হচ্ছে তার সূত্র। বুঝতে পারলে কি না বলো, যে এখানে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা হচ্ছে এর সূত্র। তাহলে এখানে যদি সূত্রটা হয় tan থিটা ইকুয়ালস টু এটা, এখানে সেই যে জন্য আমরা কি করলাম, -π/4, আলফার মানটা হচ্ছে এখানে কত, -π/4। এবার ওই সূত্রে আমি যে লিখলাম এক্ষুনি ওখানে বসিয়ে দাও, দিলে তোমরা অ্যাকচুয়াল এই যে রেজাল্টটা এটা পেয়ে যাবে। অবশ্যই এটা মনে রাখবে, 3টে সূত্র আছে, ওই 3টে সূত্র তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার আসছি 4 নম্বর অঙ্ক, খুবই গতানুগতিক অঙ্ক দেওয়া আছে। দেখো এক্সের থেকে ছোট, তার মানে লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ, তার মানে কাকে নেব, পজিটিভ মানে ধনাত্মক যেটা আছে এই ফাংশানকে ব্যবহার করব, তাই তো। এলোমেলো করলেই নম্বর কাটা যাবে, নম্বর কাটা কি, নম্বর পাবেই না, এখানে ভুল হয়ে যাওয়া মানে ভুল, ঠিকঠাক করে লিখতে হবে, এটা পজিটিভ, ওপরেরটা নেগেটিভ, তাই তো। পজিটিভের জন্য এই ফাংশানটা ব্যবহার করতে হবে, এই ছিল ব্যাপার। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে নেগেটিভ সাইডের জন্য এখানে একটু লেখা প্রবলেম আছে, এখানে এক্স টেন্ডস টু লিখতে হতো, এক্স টেন্ডস টু 3 লিখতে হতো, ওই 3 মানটা পরবর্তী লাইনে বসিয়ে দিতে হতো, বসিয়ে দিলেই -5/2 রেজাল্ট আসতো। তাহলে এখানে কোনোগুলো মানই, এটা একটু ঠিক করে লিখে দিই, 3 তাহলে এখানে কত আসছে, -5/2 আসছে। তাহলে এই ছিল এখানকার মানে, কোনোগুলো মানই এখানে সমান আসছে না। আর 1 কোথা থেকে পেলাম, এই যে 1টা, এই 1টা এখান থেকে কি করে পেলাম, এই মানটা পাওয়া গেল এখান থেকে পাওয়া গেল, এই যে এখান থেকে পাওয়া গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, সব একই রকমের অঙ্কই এবার পাবে। এত বিন্দুতে অসন্তত বিন্দু বলেছে, সেটা অসন্তত হবে কি না চেক করতে হচ্ছে। এখানে আমরা করেছি কি, যে মানগুলো 3/2টা বসিয়েছি, 3/2 এখানে বসানোর পর এখানে দেখো -9 এসছে, এই জায়গায় ল্যাপিটাস রুল বসানোর কোনো দরকার নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চেক করতে বলেছে এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে
এখানে 3/2 অনেকগুলো পয়েন্টই আছে। ল্যাপিটাস রুল এখানে লাগানোর দরকার নেই, অঙ্কটা ভুল আছে, তোমরা নিজেরা করবে, এটা তোমাদের জন্য থাকলো, তোমরা করবে, না হলে আমি করে দেব। এখানে কিন্তু যেহেতু লব্বাই হর আকারে আছে ফাংশনটা, এটা এখানে লব্বাই হর আকারে ফাংশনটা দেওয়া আছে, তাহলে লব্বাই হর আকারে থাকা মানে হচ্ছে, আমি তো বলেছি এল হসপিটাল রুলটা এখানে অ্যাপ্লাই করবে, তোমাদের যেটা আগের চ্যাপ্টারে আমরা শিখালাম সেই ল্যাপিটাস রুলটা এখানে অ্যাপ্লাই করবে। এখানে সাইন এক্স বাই এক্স টু এক্স যেটা আসছে, এবার ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, দিয়ে দেখলাম যে কস এক্স এলো, কস এক্সের 0 মান বসিয়ে দিলাম, হাফ চলে এলো। কেন এখানে ওই আগের সূত্র কেন ব্যবহার করলাম না সেটা একটা ব্যাপার। আগের সূত্র না ব্যবহার করার কারণ হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে একটাই ফাংশন, এখানে পজিটিভ নেগেটিভ সাইড বলে কিছু হয় না, এখানে পজিটিভ নেগেটিভ সাইড বলে কিছু হয় না। এখানে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু এফ এ, এটাই তার একটাই সূত্র হবে, এখানে এটাই তার একটাই সূত্র হবে। এখানে পজিটিভ প্লাস এ মাইনাস এই ফাংশনটা মানে এই সূত্রটা ইউজ হবে না। তাহলে এখানে cos x এর মান হাফ এলো, তাহলে f0 এর মানও 1, তাহলে দেখতে পাচ্ছ যে যেহেতু সমান আসছে না, তাহলে এটাকে অসন্তত হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তোমরা এর পরবর্তী যতগুলো অঙ্ক আছে নিজে থেকে সবাই করবে অঙ্কগুলো।